নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে ভদ্রলোকের কলেজ নেই, অন ডিউটি লিভ আছে, তিনি যাবেন হচ্ছে ইউনিভার্সিটি, যার ফলে সকালবেলায় উঠে গোবিন্দভোগ চালের ভাত রান্না করা হয়ে গেছে। আপাতত চাটা তাকে দিয়ে আসি, তারপর আমি যেটা হাতে দেখালাম সেটা মৌরি ভেজানো জল। তার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপরে আমার মৌরি ভেজানো জলটি খাওয়ার সুযোগ হয়েছে। যা হয়ে থাকে প্রত্যেকটা গৃহিণীর, আমি আলাদা করে কিছু নই। তো এসে তারপরে একটুখানি লোকটার জন্য শুধু রান্না করেছি। ভাতের মুঠের হিসেবটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিল, আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। তার জন্য তিনি আজকাল ভাত খাওয়া এমন কমিয়ে দিয়েছেন, কিন্তু এটা না খেতে উনি খুব ভালোবাসেন। আগে যারা পুরনো বন্ধু তারা জানেন যে সকালবেলাতে উঠে বা রাত্রেবেলাতে ওনার এটা নেশার মতো হয়ে গিয়েছিল, প্রত্যেকদিন গোবিন্দভোগ চালের ভাত উনি খাবেনি। তারপর ডায়াবেটিক হয়ে যান, এই সমস্তগুলো একদম বন্ধ হয়ে যায়। তা আজকে আবার অনেকদিন পর মোটামুটি তিনি সুগারটাকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনার পর তারপর আজকে আবার সেটা করে দিচ্ছি। এবং এই যে করে দেবো, এরপরে আরো দীর্ঘদিন এটা হয়তো বা তিনি আর খাবেন না। তো এখন মায়ের ফোন এসেছে, মা এখন ঘন ঘনই ফোন করছেন। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই জন্যই আর কি। যাই হোক, আপাতত ইউনিভার্সিটি গেলে ভদ্রলোককে একটু ভারী খাইয়ে পাঠানো উচিত, কারণ তার ফিরতে ফিরতে অনেকটাই সময় লাগে এবং ইউনিভার্সিটিতে পরিশ্রম অনেক বেশি হয়। যাই হোক, আপাতত অনেকটা হয়ে গেছে। একটুখানি চেখে দেখলাম নুনটা কম হয়েছে, তার লবণ খাওয়াটাও কমে গেছে, কিন্তু প্রায় না দেওয়ার মতো হয়েছিল। তো আপাতত তিনি আজকের আপত্তি করেননি, খেতে ভালোবাসেন, সুতরাং এই জিনিসটা তিনি খেয়ে নিয়েছেন। তো এরপর মেয়ের জলখাবারটা মিটিয়ে আমি একটু খেয়ে বেরোবো বাজারে। চালগোনা দিয়ে আসছে না, সকালবেলাতেই খবর দিয়ে দিয়েছে। খবর দিয়ে দিলে আমাদের কোনো অসুবিধে হয় না আসলে। তো সেই মতোই আর কি দিনের পরিকল্পনা চলছে। তো আমি এমনিতেও যদি আসতেও আলপনা দিই, তাহলেও হয়তো আজকের দিনটা এই সময়টাতে আমি যেতাম একটু বাজারে, কারণ আমার ঘরে একটু ডিম মাংস এগুলো প্রয়োজন হয়ে পড়েছে। ডিমটা আনা হয়েছে, কিন্তু যেহেতু প্রত্যেক দিনই ডিম খাওয়া হচ্ছে, তাই ডিমটা এখন দুটো করে নিয়ে আসলে আমাদের ভালো হয় আর কি, মানে মোটামুটি চলে যায় কয়েকটা দিন। তো এখন সেজন্যই বেরোচ্ছি। তাছাড়াও আজকে সকালটায় যেহেতু ভালোই বৃষ্টি পড়েছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, এখন আবার একটু গরম গরম লাগছে, কিন্তু সকালটাতে বেশ আরামদায়ক ছিল। এত হাওয়া, এত সুন্দরভাবে। দাদা একটু দাঁড়ান, আমি সুভাষপল্লী বাজার যাবো। এই যে দাঁড়ান, সুভাষপল্লী বাজার যাও। তো এখন কথা হচ্ছে মিনামাসি ঢুকে গেছে, শ্বশুরমশাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে দিতে হবে। তাই জন্যতে আমি কোনোভাবে হেঁটে হেঁটে যাবো, ওটা আর সম্ভব নয়। তারপর রিক্সা দাদাকে দাঁড় করালাম। আর আজকে সবজিওয়ালা আসেনি, মানে উত্তম আসেনি। কয়েকজন সকালবেলাতে হাঁটতে হাঁটতে গেল, মানে উত্তম আসবে, উত্তমের কাছ থেকে নেবো, তা সেটা আর হলো না। তো কয়েকটা জিনিসপত্র আর কি টুকটাক করে কিনে আনি। একটু তাড়াহুড়োতে আছি, সে কারণটা তো একটু বাদে আপনারা অবশ্যই বুঝতেই পারবেন। শ্বশুরমশাই মাংস খাবেন বলেছেন, তাই জন্য এখন বেরোচ্ছি। অনেক আগেই বেরোনো উচিত ছিল, কিন্তু কোনো কিছু কাজের আগেরও কিছু প্রস্তুতি থাকে। আমি আজকে যেখানে যাব সেটার প্রস্তুতি আমার নিতে কিছুটা সময় লেগেছে, যার ফলে একটুখানি সময় লাগছে। তো যাই হোক, এই জায়গাটা আমাদের পাড়ার বেশ মানে সারমেয়দের খুব পছন্দের একটা জায়গা। পথকুকুরদের এইখানকার মানুষজন খুব ভালোবাসেন, আমারও ভালো লাগে ব্যাপারটাতে। কিন্তু কিছুদিন হলো খেয়াল করছে জানেন, মানে এটা প্রসঙ্গটা আলাদা। আগে যে রাস্তা দিয়ে সুভাষপল্লী বাজারে যেতাম, এখন সেই রাস্তা দিয়েও যেতে পারি, যদি পায়ে হাঁটি কোনো অসুবিধা হয় না, কিন্তু রিক্সা নিয়ে গেলে না বেশ অসুবিধে হচ্ছে। ওই আর্টিফিশিয়াল ওই প্লাস্টিকের কিছু স্পিড ব্রেকার দিয়ে দিয়ে 2 মিনিট পর পর এত বেশি পরিমাণ মানে কি বলবো বাম্প তৈরি করে দিয়েছে। হয়তো বা সেটা তো প্রয়োজন, মানে যে হারে সব মোটর বাইকগুলো যাতায়াত করে তাতে করে এটা না করেও কোনো উপায় নেই, কিন্তু রিক্সায় চললে না বেশ অসুবিধে হয় জানেন তো। তো যার ফলে এই ভদ্রলোককে যখন ফেরার পথে রিক্সা নিলাম, প্রথমত হচ্ছে লোকটার বয়স বেশি, এমনিতেই এই বয়স এই সমস্ত কাজের নয়, তাও পেটের দায়ে করতে হচ্ছে, তার উপর বারবার করে ওই স্পিড ব্রেকার গুলো থাকলে না এই বয়সের মানুষদের খুব অসুবিধে হয়। সেজন্য একটু ঘুরপথ হলেও আমি বললাম সুভাষপল্লী দিয়েই চলুন, অর্থাৎ হাতিমোড় দিয়ে। ফিরে এসে দেখছি বিকাশ আগের দিনে যে মাসকাবারি বাজার করেছিলাম সেটা ডেলিভারি দিয়ে গেছে, এবং তার সাথে দিয়ে গেছে এটা কেনা হয়েছিল, সেটা কন্যাটিকে দিলাম। কি খুশি, কি খুশি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে দুপুরবেলার খাবারটা করে দিয়েছি। এরপরে আমাকে এখন বেরোতে হবে। নিজেকে সময় দিয়েছি জাস্ট 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই আমি যাব, একাই যাব, একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে যাব, শিলিগুড়ি থানায় যাব। কালকের যে ঘটনাটা হয়েছে সেটাকে আমি এভাবে ফেলে দিতে পারি না, এটা খুবই ভুল। যদি কালকে আমি সেই লোকটির যা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম, তাতে করে আমার সম্মুখীন সে আর হোক বা না হোক, টুকুরের সম্মুখীন হোক বা না হোক, কিন্তু ওই লোকের সম্মুখীন অন্য কেউ না কেউ নিশ্চয়ই হবে।
সেক্ষেত্রে তাদের যদি একটা, আমার কালকে ক্ষতি করতে পারেনি, কিন্তু তাদের যদি ক্ষতি করে দেয় এবং সেটা যখন আমি জানতে পারবো, নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। অন্তত আমার দিক থেকে একটা চেষ্টা করতে পারি যে লোকটাকে যাতে এভাবে খোলা আকাশে না ঘুরে, মানে খোলা আকাশের নিচে সে ঘুরে না বেড়াতে পারে, সে ব্যবস্থাটা অন্তত করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আরো এরকম বেশ কয়েকটা খবর আমি পাচ্ছি যে বিভিন্ন ভবঘুরেরা আজকাল ভীষণ বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এটা ঘটনা যে মানুষের মনে একটা ভয় রয়েছে, পুলিশ ছুলেই 18 ঘা, এরকম কথা। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না সেটা। পুলিশ ছুলে 18 ঘা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, পুলিশের আর খেয়ে দেয়ে কাজ নেই যে তারা ছুলেই 18 ঘা দিয়ে দেবে। তো আছে তো তারা এই জন্য, এবং তারা বহুজনেই আছে যারা কাজ করে। কিন্তু কি হয়েছে জানেন তো, যে মানুষ না মানে ওই এটা নিতেই ভয় পায় পরিষেবাটা, কারণ বহু 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 গুজব ছড়িয়ে রয়েছে, যা সত্যি তার অনেক বেশি মানে রং চড়িয়ে মানুষ বলতে পছন্দ করে। আমি পুলিশ স্টেশনে একাই যাবো একটা অ্যাপ্লিকেশন নিয়ে, আমি দেখতে চাই যে কি হয়। আর এটা ঘটনা একজনকে তুলে নিয়ে গেলে আর বাদ বাকি যারা রয়েছে তারা সবাই যে মানে মস্তিষ্ক বিকৃত তাদের নয়, তারা নেশা করে মস্তিষ্ক বিকৃত করে তাদের করেছে, এবং তাদের কিন্তু জ্ঞানের নাড়ি টনটনা থাকে সাধারণত। হ্যাঁ, তো তারা দেখে তাদেরও একটা ভয় হবে। এবং আমি সত্যি সত্যি সামাজিক মাধ্যমে এটা জানাতে চাই যে এইরকম হলে অবশ্যই পুলিশ স্টেশনের আওতায় আসা উচিত। আমরা না সমাজের প্রতি এত ক্যাজুয়াল হতে পারি না। আর আমি নিজে খুব কর্মফলে বিশ্বাস করি, আমি জানি কর্ম বাউন্স ব্যাক করবেই যদি আমি এই জিনিসটাকে গুরুত্বহীন করে এমনি ভাসিয়ে দিই। আমি আমার দিক থেকে চেষ্টা করব, আমি যাচ্ছি, যা হবে সব ভালোই হবে আশা করছি, কিন্তু যেটা হয়েছে সেটাকে আমি ছেড়ে দিতে পারি না। বেরোতে গিয়ে দেখছি এর আগেও এটা হয়েছে, চড়ুই পাখিগুলো হঠাৎ করে খুব বেশি খাওয়া হয়ে গেছে না কি কারণে, আগের দিন ওই যেখানে জল দিয়েছি সেখানে আটকে ছিল, আজকে দেখছি পায়ের কাছে, না দেখলে একদম চাপা পড়ে যেত জানেন তো। এত কিছু করছে, কিছুতেই নড়ছে না। তো আমার শ্বশুরমশাই পরে বললেন কিছুক্ষণ বাদে নাকি উড়ে গেছে, ঘুমিয়ে পড়ে কিনা কে জানে। যাই হোক, এখন বেরোচ্ছি। শ্বশুরমশাই ভীষণভাবে চাইছেন যে কাজটা আমরা যাতে করি, এবং বয়ানটা মোটামুটি একটা খসড়া তৈরি করেছি। খুব ডিটেলে অতটুকু জায়গার মধ্যে লেখা সম্ভব হয় না, ওই বেসিক কথাগুলো লিখে দিয়েছি। এবং তারপর গিয়ে ওইখানেতে কাজটা সুন্দরভাবে, উনি ভদ্রলোক কিন্তু খুব দায়িত্ব নিয়ে পুরো কথাটা শুনেছেন, যিনি আমাকে অ্যাটেন্ড করছিলেন তিনিও একজন ইন্সপেক্টর অবশ্যই। তো যাই হোক, পদ্ধতিটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা 2টো কপি নিয়ে যেতে হবে অবশ্যই। একটা কপি ওনারা রেখে দেবেন, আর একটা কপি স্ট্যাম্প এবং সিগনেচার করে আমাকে ফেরত দিয়ে দিলেন, সেটাই আর কি, ওটা রিসিপ্ট কপি। তো সেখানেই সেটা করছিলাম। আমি আরো অনেক ডকুমেন্ট নিয়ে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই লাগেনি। তো ওটা হাতে পাওয়ার সাথে সাথে উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তো ডিটেলে বলার পর ওনারা সেটা এক কথায় অ্যাকসেপ্ট করলেন, বললেন যে পুলিশ তার যা যা দরকার সেটা মোটামুটি ব্যবস্থা নেবে। আমি কোথাওই লিখিনি যে আপনারা ওনাকে অ্যারেস্ট করুন বা সেরকম কিছু। আমি কোনো সরকারি আধিকারিককে বলে দিতে পারি না যে আপনি এটা করুন। আপনি, আমার যেটা হয়েছে এটা আমার অভিযোগ, আপনি আইনানুগ যা হয় আপনাদের জন্য সেটা ব্যবস্থা নিন। এইটাই আমার লেখা ছিল বয়ানে, যে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নিন, সেটাই আসল কথা। আমি কোনো পুলিশ আধিকারিক কেন, মানে কোনো অফিসারকেই বলতে পারি না আপনি এইটাই করুন। হ্যাঁ, এটা হতে পারে না। ওরা ওদের কাজ জানে, ওদের কি করা উচিত, ব্যাস আমাকে সিস্টেমের ওপর নির্ভর করতেই হবে। এবং ইচ্ছা করে কিন্তু আমি টুপুরকে সাথে নিয়েছি, কারণ এই জিনিসগুলোও কিন্তু শেখার ব্যাপার আছে। বুম্বাদা চাইলেই যেতে পারতো, যেতে চেয়েও ছিল, কিন্তু আমি এই কাজটা একা একাই করতে চেয়েছিলাম। এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং সেটাতে আমি সফল হয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। যাত্রা পথে এখানে তরমুজগুলোকে দেখছিলাম, এত লোভ লাগছিল কি বলবো, কিন্তু এই সময়টা কেনা যেত না। হাতে বাজার করে, বাজারের ব্যাগ নিয়ে আমি পুলিশ স্টেশন যাচ্ছি, ব্যাপারটা দেখতেও বড় বাজে লাগে। তবে এটা উল্টো দিক দিয়ে ঘুরেও যাওয়া যেত ফুলেশ্বরী হয়ে, তাহলে হয়তো তাড়াতাড়ি হতো। আমি গেছি মহাবীরস্থান দিয়ে। এই সময়টাতে নববর্ষের, বাংলা নববর্ষের জন্য প্রচন্ড এই জায়গাটায় রাশ, ভীষণ ভিড়, রিক্সা ঠিকঠাক এগোচ্ছে না, যার ফলে সময় লাগলো পৌঁছতে। তবে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক পৌঁছে গেছে। আর রিক্সাওয়ালা ভদ্রলোক অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত, আশপাশ থেকে একে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, আর ভদ্রলোক সমানেই বলে যাচ্ছেন একটু দাঁড়ান না, কাউকে মুখ খারাপ না, তুই তোকারি না, ওকে কেউ তুই তোকারি করছে, অকারণেই করছে, কিন্তু ভদ্রলোক সবার সাথে ভালো ব্যবহার করছেন। তো যাই হোক, এখন একটা, এই যে এটা হচ্ছে মহাবীরস্থানে সেই হনুমানজির মন্দির, যেটাতে এর আগে আমি একবার এসেছিলাম। একবার কেন, প্রায়ই আসি, সত্যি কথা, ভয়েস দিতে গিয়ে মুখে যা আসছে তাই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রায়ই আমি আসি। আর এই যে একটা ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা যেখানে শেষ হবে সেইটাই হচ্ছে শিলিগুড়ি থানা। পুলিশ ছুলেই 18 ঘা ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা সম্পূর্ণ এর আগেও আমি দেখেছি। আমার এরকম বহু পুলিশ কর্মীর সাথে আলাপ আছে যারা কেবলমাত্র তাদের ডিউটিটা করেন। সাম্প্রতিককালে পুলিশ নিয়ে যা হচ্ছে এটা তো নিন্দার ভাষা নেই,
কিন্তু আমি এরকম অনেক পুলিশ অফিসারকে চিনি যারা অত্যন্ত ভদ্রলোক, সাধারণ গৃহস্থ বাড়ির মানুষ, তারা চাকরি পেয়েছেন পুলিশে, সেখান থেকে তাদের মানে কি বলবো আর মানে সংসার প্রতিপালিত হয়। কিছু বদমাইশ লোকও যেমন আছে, বেশিরভাগই কিন্তু ভালো, এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা বলে। তো এখন সেই রকমই একজনের সাথে আজকে হলো। প্রথমে একটি ছেলে বাইরে দাঁড়িয়েছিল, একেবারেই অল্প বয়সী, কিন্তু সে পুলিশে চাকরি পেয়েছে। তাকে জিজ্ঞেস করলাম কোন দিকে যাব, সাইবার ক্রাইমের জন্য এক জায়গায়, মহিলা থানাটা আর এক জায়গায়, আর আমার জন্য জিডি যেখানে হবে সেখানটা অন্য একটা জায়গা দেখিয়ে দিল। জাস্ট 5-10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে আমার ব্যাপারটা মিটে গেল। আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, সেইটুকু বলতে আমার যতটুকু সময় লেগেছে, ব্যাস ওইটুকুই। এবং কি ব্যবস্থা নেবেন সেটাও ওরা আমাকে বলেছেন, কিন্তু সেইটা কিন্তু কোনোভাবেই ব্লগেতে বলা যাবে না। ফেরার পথে আবার আমি এটা রিক্সা নিয়ে, আমার না ওই যখন জিনিসটাকে আবার উনি জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে, সেটা যখন আমি চিন্তা করে করে স্মৃতিতে এনে এনে বলছিলাম, আমার না কেমন একটা গাটা গুলোচ্ছিল বন্ধুরা, জানেন, মানে আমি কি বলবো বোঝাতে পারছি না। তো এই জন্য আমি আরো বেশি করে ঠিক করেছিলাম, না হলে আমার ইচ্ছা ছিল বাড়িতে গিয়ে একটু পোশাকটা পরিবর্তন করব, কিন্তু না, এই রিক্সা নিয়ে সোজা আমি চলে এলাম তথ্যকেন্দ্র, অর্থাৎ দীনবন্ধু মঞ্চে। এখানেতে আজকে আমার নেমন্তন্ন আছে, বনমালা থেকে নেমন্তন্ন আমাকে করেছেন। মূলত হচ্ছে আমি এসেছি মৃন্ময়দার ডাকে। 2 দিন ব্যাপী বনমালার বহুভাষিক নাট্য উৎসব হবে 2 দিন ধরে। আজকে তার প্রথম দিন। মৃন্ময়দা হচ্ছেন জামালদহের মৃন্ময়দা। আমি দিনহাটা যাওয়ার সময় মাকে নিয়ে যখন যাই গাড়িতে করে, তখন মৃন্ময়দাদের দোকানে দাঁড়াই, সেখানে মা ওয়াশরুমে যান, মৃন্ময়দা খাওয়ান। আমি মৃন্ময়দাকে বহুবার আমার ব্লগেতে দেখিয়েছি। সেই মৃন্ময়দা পঞ্চপাণ্ডবের টিম সেখানে একটি হারিয়ে যাওয়া চোরচুন্নির পালা, প্রায় হারিয়ে যাওয়া, সেটা করেছেন। এবং একেবারে পিছিয়ে যাওয়া কিছু মানুষ যারা জীবনেও হয়তোবা নাচ করেননি, মানে মহিলা অ্যাকচুয়ালি, তাদের তুলে নিয়ে এসে জীবনে প্রথমবার দীনবন্ধু মঞ্চের মতো এত বড় একটা মঞ্চে তাদের দিয়ে নাচ করিয়েছেন, মানে তার টিম অবশ্যই। On behalf of Bonamala Shiliguri, we welcome you all here at Dinabandhu Manch Shiliguri for this 2-day event, Bonamala Utshav, in association with the Association for Conservation and Tourism. কিন্তু উপরি পাওনা হয়ে গেল একটি নেপালি নাটক, মানে কি অপূর্ব যে হলো বন্ধুরা, সে কি বলবো আপনাদের। আমরা দর্শক আসনে যতজন বসেছিলাম প্রত্যেকেরই মন এবং চোখ কিন্তু আর্দ্র হয়ে উঠেছিল, এত চমৎকার। আর যেটা খুব ভালো হয়েছে, নাটকটি অতি অল্প সময় হলেও আগের প্রেক্ষাপটটি হিন্দি ভাষায় একজন ভদ্রলোক তিনি বলে দিয়েছেন, যার ফলে পরবর্তীকালীন ভাষাগুলো হয়তো নেপালিতে সেটা হলেও আমাদের কিন্তু ব্যাপারটার সাথে কানেক্ট করতে কোনো প্রবলেম হয়নি। সব মিলিয়ে দারুণ অভিনয়। মহাকবি লক্ষ্মীপ্রসাদ দেওকোটার লিখিত একটি নাটক, যেটার নাম মদন ও মুনা সম্ভবত, সেটার একটি খণ্ডাংশ এখানে অভিনীত হয়েছে। আমরা আগের ঘটনাটা শুনে নিয়েছি, পরের ঘটনাটা কেঁদেছি। মদন মদন চিনি পারে না, মদন ভাই ভাই তিনি ভাই মদন মদন ভাই তিনি ভাই কিন্তু সাথে আমি মত ভাই তিনি ছাড়তে পারে না ভাই ভাই কিন্তু সাথে আমি মারে তো তিনি তো মারে তো দিয়া ভাই। ক্যারেক্টার কিন্তু এই দুটোই। আমি ছোট্ট করে ঘটনাটা বলে দিই। মদন এবং মুনা ছিলেন হাজব্যান্ড ওয়াইফ, অত্যন্ত প্রেমময় ছিল তাদের সম্পর্ক, তো দাম্পত্য ভালোই চলছিল। এখানে মদনের পরিবারে মদনের মা, দিদি এবং তার স্ত্রী থাকতো। সে একটু অধিক রোজগারের জন্য শহরান্তরে যায়। ফেরার পথে সে তার বন্ধুদের সঙ্গে যখন ফিরছিল, তখন পথিমধ্যে হয়ে পড়ে অসুস্থ এবং বন্ধুরা তাকে ফেলে দিয়ে চলে আসে এবং এসে খবর দেয় যে মদন মরে গেছে। তখন সঙ্গে সঙ্গে মুনা প্রাণত্যাগ করে। তারপর এক শেরপা ভাইয়ের সেবা শুশ্রূষায় মদন যখন ফিরে এসে তার বউকে খোঁজ করে, তখন বাড়িতে তার মাও নেই, তার বউও নেই, আছে কেবলমাত্র পড়ে এই দিদিটি। তারপরের ঘটনা তো নাটকের মাধ্যমে ফুটিয়ে উঠলই। এরপরে যেটা দেখবার জন্য এসেছি, মূলত উপরি পাওনা যেটা পেলাম সেটা তো অনবদ্য। তারপর চোরচুন্নির পালা, যা কোচবিহারি বহু বহু প্রাচীন একটি পালা গান। আমি যে কত বছর পর চোরচুন্নির পালা গান দেখছি সে আমার নিজেরও মনে নেই।
এটাও হচ্ছে মূলত এক দম্পতির গল্প। সে দম্পতির মধ্যে যে পুরুষ তিনি হচ্ছেন মানে পতি, তিনি হচ্ছেন যে একজন চোর, আর চুন্নি হচ্ছেন তার স্ত্রী অর্থাৎ জায়া। তো এক্ষেত্রে তাদের দাম্পত্যের গল্পই এখানে হয় এবং তাকে ঘিরে থাকেন সমস্ত গায়ক এবং বাদকেরা। চোরের আন্দাজে চুন্নি হয়ে থাকেন একটুখানি বেশি স্টাইলিশ এবং একটু তুলনামূলকভাবে একটু ডিমান্ডিং, মানে তার হাজবেন্ড যা কাজ করেন সে তার প্রচুর ডিমান্ড এবং তার হাজবেন্ড সব চুরি করে করে নিয়ে এসে তাকে যোগান দেন। তার বেশ অভিমানও আছে, কথায় কথায় তার অভিমান হয়। আর যে কোনো লোকগানের একটা নিয়মই হচ্ছে তারা খুব লঘু আকারে ব্যাপারটাকে প্রকাশ করলেও তার মধ্যে কিন্তু সমাজচিত্র ভীষণভাবে ফুটে ওঠে। চোর চুন্নির পালা গানও তার ব্যতিক্রম নয়। তবে চুন্নি যে হয়েছে সে কিন্তু ছেলে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দারুণ নাচ করেছে। পরবর্তীকালে জানতে পারলাম ছেলেটির নাম রাজু ডাকুয়া। তবে যুগের সাথে সাথে চোর চুন্নির পালা গানেও কিছুটা আধুনিকতার ছোঁয়া তো আসে। এক্ষেত্রে যেমন চুন্নি দাবি করছে তার হাজবেন্ডের কাছে, আমাকে একটা মোবাইল ফোন এনে দাও। চোর কিছুতেই সেটা দেবে না, আবার ঠোঁট ফোলাচ্ছে তার ওয়াইফ, সেই জন্য সে আবার বললো ঠিক আছে বাবা ঠিক আছে নে তোকে এনে দেবো, তো তুই আবার রাগ করে বাপের বাড়ি চলে যাস না। এটা আগাগোড়াই চোর চুন্নির পালা গানে হতো। চুন্নি বড় অভিমানী, কথায় কথায় তার বরকে বলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। ভাষাটা আপনারা বুঝতে পারবেন না, তাই জন্য আমি ভয়েস দিয়ে বেসিক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো যাই হোক, সব মিলিয়ে মিশে এটা একটা পালা গান। তারা নাচ এবং গান এবং কথা একসাথেই চলে, আর গানটা হয় পেছনে যারা গাইছেন তারা, সব মিলিয়ে এইটাই হচ্ছে পালা গানটির বিশেষ একটা ধরন। তারা এতটুকু বিকৃত করেননি, শুধু একটু আধুনিকতার ছোঁয়া এনেছেন, এর অতিরিক্ত কিচ্ছু না। শিল্পীরা এবারে বৈরাগী নৃত্য পরিবেশন করছেন। একদম সম্পূর্ণ হাঁটুটে মানুষ বন্ধুরা, জীবনে কোনোদিন নাচ করেনি, সেখানে দীনবন্ধু মঞ্চের মতো জায়গাতে সুযোগ পেয়ে সেটাকে খুব সুন্দর কাজে লাগিয়েছেন। অত্যন্ত ভালো লেগেছে আমাদের। প্রফেশনাল মানুষদের মতো হয়তো বা অত ভালো হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা দারুণ হয়েছে। একেবারে গ্রাম্য নৃত্য কিন্তু এই রকমই হয়ে থাকে, অন্তত কুচবিহারি নৃত্য তো বটেই। আর বৈরাতি নৃত্য হচ্ছে মানে যে কোনো শুভ অনুষ্ঠানের শুরুতে বৈরাতি গান বা বৈরাতি সবকিছু হয়ে থাকে, এমনকি রাজবংশী বিয়েতেও কিন্তু সেটা হয়ে থাকে। গানগুলো রেকর্ডে বাজছে, তো কোন গানে যে কখন কপিরাইট চলে আসবে, যার ফলে গানের সাথে নাচের যেটা যুগলবন্দি সেটা শোনাতে না পারার জন্য আমি অনেক দুঃখিত বন্ধুরা। কিন্তু যখন ঢুকেছিলাম তখন আমার একরকম মন ছিল, আর এখন সম্পূর্ণ অন্যরকম মন। আমি ধনেশ্বর কাকার উপর ভরসা করি এই গানটা কিছুটা আপনাদের শোনালাম। গানটা লিখেছেন হচ্ছে ধনেশ্বর রায়। কি সময় যে বসে বসে ধনেশ্বর কাকার গানটা লিখছিলেন জানি না, কিন্তু এটা একটা অমর সৃষ্টি হয়ে গেছে। সত্যি সত্যি এত সুন্দর গানটা লিখেছিলেন। কাকা যে কোথায় চলে গেলেন, আমার মাস্টারমশাই বা কোথায় চলে গেলেন। যাই হোক, বৈদেশিয়া বন্ধুরে, মোর প্রাণের বন্ধুরে, এই গানটা মোটামুটি যারা গান বাজনা চর্চা করেন, লোকগান চর্চা করেন, তারা প্রায় প্রত্যেকেই জানেন গানটির লেখক কিন্তু ধনেশ্বর রায়। অনেকেই অনেকভাবে এটাকে বিকৃত করেন বটে, অনেকে আবার নিজের নামেও চালিয়ে দেন, কিন্তু গানটি কিন্তু ধনেশ্বর কাকারই লেখা। এবং গানটা যখন তিনি লিখেছিলেন, প্রথম যে 10-12 জনকে তিনি তুলতে বলেছিলেন তার মধ্যে আমি একজন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রাজ্য ভাওয়াইয়া উৎসবে আমি চটকা বিভাগে প্রাইজ পাওয়ার পর যখন আমি প্রাইজ নিয়ে নামছি, তখন আমাকে ধনেশ কাকা বলেছিলেন তোকে আমি একটা প্রাইজ দেব, আমি 10-12 দিন আগে একটা গান লিখেছি, তোকে আমি গানটা এক্ষুনি তুলিয়ে দেব। এবং তখন কিন্তু আমি দেখেছিলাম এবড়ো খেবড়ো হাতে, কিন্তু তখন গানটা খসড়া ছিল, ফাইনাল কপি তখনও তৈরি হয়নি। ওইখানে বসে বসে আমি গানটা তুলেছিলাম এবং লিখে নিয়েছিলাম। জিনিসগুলো ভাবলে মনটা খারাপ করে এখন।
মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। প্রত্যেক দিনের জীবনের কষ্টটার পরেও যেটুকু সংস্কৃতিকে আমরা ধরে রাখার চেষ্টা করি বা করেছি, সেগুলোকে যদি মানুষের সামনে পরিবেশন করা যায়, এটা অদ্ভুত রকমের একটা এক্সপোজার বা প্রকাশ করার একটা আনন্দ। সেই আনন্দ থেকে হয়তো ওনারা দিদিরা, একটু আগে আমি বলছিলাম ব্যাকস্টেজ থেকেও, যে 5,000 মহিলাদের একটি সংগঠন চালান, যারা এই সমস্ত মাটির লেভেলে এই বিষয়গুলো জানেন। তারা জানেন যে কতটা লড়াই করে এই সমস্ত বিষয়গুলো করতে হয়। তারপরেও তারা সময় পান যে রুটি রোজগারের ব্যবস্থা করে। এবং আমাকে পঞ্চমণ্ডপে মিনময়দা বিভিন্ন সময় গল্প হয়, ঘটনা সত্যি বলছিলেন যে আমি কোন রকম ডিসক্রিমিনেশনের জায়গায় যাচ্ছি না, কিন্তু এমন অনেকে আছেন যে যদি এরকমটা হয় যে আমরা অনেক পুরুষরা যদি মনে করি যে সংসারে আমি সব থেকে বেশি ইনকাম করি, ওনাদের সমস্ত এমন অনেক মহিলা আছে যারা বাড়ির পুরুষ থেকে অনেক বেশি ইনকাম করে, এবং সেই ইনকামটা করার পেছনে কোনো উদ্ধত্ত নেই। তারা সংসারটাকে আরো সুন্দর করে গোছায় এবং তারপরে এই সংস্কৃতি চর্চাটা করে। তো কোথাও সেই জায়গা থেকে যখন একসঙ্গে সবাই মিলে জামানত থেকে এসেছেন, সেখানে চোরচুনি পালা অভিনয় হলো এবং একই সঙ্গে তাদের নৃত্যের ঝলক, সেটা হয়তো একদম আপাত মস্তক চর্চা করা শিল্পীদের মতন হয়তো নয়, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছেন। এবং আসলে পঞ্চমণ্ডপের গল্প বলতে শুরু করলে পরে সারা রাত্রি কাবার হয়ে যাবে। এই যে এখানে ভাইদেরকে বোনদেরকে দেখতে পাচ্ছেন, তারা পঞ্চপাণ্ডবের দৌলতে ডাক্তারি করছেন। মানে এই দৌলতে বলে আমি ভাই বোনদের প্রতিভাকে সোজা করছি, মানে ছোট করছি না, কিন্তু এরকম 71 জন, একজন দুজন নয়, এখনো পর্যন্ত 71 জন, তাহলে বিনোদা ঠিক বললাম, 71 জন অত্যন্ত প্রতিভাবান ভাই বোন, যাদের শিক্ষার এই আলোকে পৌঁছানোরই কথা ছিল না। সেটা তাদের দুর্ভাগ্যের মধ্যে সৌভাগ্য বলুন যে পঞ্চপাণ্ডবের সঙ্গে তাদের পরিচয় হয়েছে এবং তারা অনেকে ডাক্তার হয়ে বেরিয়ে গেছেন এবং ওরা ডাক্তার হওয়ার মানে প্রস্তুতির পথে। যখন এই বিষয়টা জানতে পারলাম, আমার ব্যক্তিগত জীবনে হাবিব তানভীর সাহেবের সঙ্গে থিয়েটার করার অভিজ্ঞতা হয়েছে। তার দলের পরিকাঠামো দেখেছি, নয়া থিয়েটার 6 মাস থিয়েটার করে, 6 মাস তাদের শিল্পীরা চাষাবাদ করেন রায়পুরের গ্রামে গঞ্জে গিয়ে। সেরকমই একটা ঝাঁজ যেন মিনময়দার সঙ্গে যখন কথা হলো আমি জানতে পেরেছি যে এই মানুষগুলো চোরচুনি পালা বা এরকম আরো রাজবংশী ভাষাতে বিভিন্ন সংস্কৃতির পালাগুলো রয়েছে, সেগুলোকেও বাঁচিয়ে রেখেছেন এবং জীবিকা নির্বাহের জন্য কিন্তু গিয়ে চাষাবাদ করছেন। এই সমস্ত বিষয়গুলো আপনারা যখন সময় পাবেন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, শুনবেন। আমাদের যে টিপিক্যাল শহুরে একঘেয়ে জীবন, আমরা খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমাদের পর্যন্ত অবসাদ হয়, এগুলো সেকেন্ডের মধ্যে কোথায় দূর হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না। একবার জোরে হাততালি হয়ে যাবে সবার জন্য। যারা এখানে আসেননি ওনারা ছাড়া আমি শুধু দিদিদের কথাই ধরি আর কি, এখানে 1 2 3 4 5 6 জন দিদি আছেন, তাহলে 5000 থেকে 6 জন -2 ধরি আর কি, ওই 4994 জনের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। বিদ্যা দদাতি বিনয়ম। মৃণাদা নিজে তো আইনের ছাত্র, যথেষ্ট উচ্চশিক্ষিত একজন মানুষ। তিনি যখন একটি সম্মাননা গ্রহণ করছেন তখন কিন্তু তিনি তার পা থেকে জুতোটা খুলে নিয়েছেন। এই যে সবকিছু গ্রহণ করার পর এরপর তিনি জুতো পরছেন। কিছু কিছু মানুষ খুব সামান্য সামান্য ছোট ছোট ব্যাপারের জন্য কিন্তু অনেক আলাদা হয়ে যায়। সবাই সবকিছু হতে পারে না, এটা ঘটনা। বাইরে বেরোনোর পর আমাকেও এরা উত্তরীয় পরিয়ে দিল এবং অনেক ফটো তোলা হলো। সবকিছু ভালো লেগেছে খুব, সব মিলিয়ে মিশিয়ে। তারপরে আমি আর বনমালার যে নাটক, যেটা অসম্ভব সুন্দর হয়, সেটা কিন্তু দেখতে পারলাম না, কারণ ভেতরে ভেতরে না বন্ধুরা একটা ভীতি তৈরি হয়ে গেছে, আর বেশিক্ষণ রাতে বাইরে থাকা না থাকার ভীতি। এবং ফিরছিলাম তখন ঘাড়ঘুড়ি, টোটো, রিক্সা এসবগুলো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এবং রাস্তাটা যথেষ্ট খালি ছিল। তারপর টুপুরকে একটু আইসক্রিম খাইয়ে নিজে একটু তরমুজের জুস খেয়ে বাড়ির পানে চলে এলাম। তারপর শ্বশুরমশাই আমাদের যে রিসিভ কপিটা সেটা চেক করছিলেন এবং তারপর আমি উপরে চলে এলাম। প্রাত্যহিক কাজকর্ম দেখাইনি, কারণ ইতিমধ্যেই ব্লগ অনেক বড় হয়ে গেছে। কাজকর্ম গোটানো শেষ এবং মায়ের সাথে কথা বললাম সব কাজ গোটানোর পর 45 মিনিটের বেশি। মার মানে কিছুতেই ফোন রাখলেই নাকি মনে হচ্ছে দুদিকে ফোন করি। যেহেতু কালকের ঘটনাটা আমি এসে পরে কিন্তু মাকে কিছু বলিনি, মা ফেসবুকের পোস্টটাই রেখেছে আর কি, সেটা দেখেই তারপর থেকে কথা বলছেন। মানে মার খুব বেশি চিন্তা হয়ে গেছে যে যেই মুহূর্তে মার মনে হচ্ছে দুদির সাথে কথা বলছি না, দুদির বোধহয় কোনো বিপদ হচ্ছে, টুপুরের বোধহয় কোনো বিপদ হচ্ছে। সারাক্ষণই মানে এতক্ষণ ধরে বলছে এই যে তোর সাথে ফোনটা রেখে দেবো, আমি জানি তুই ঘরে আছিস, বন্ধ দরজার মধ্যে আছিস, বাইরে তোদের 3-4টে তালা ঝোলে সব আছে, কিন্তু তবুও আমার টেনশন হচ্ছে যে তোর বোধহয় বিপদ হচ্ছে। মানে যা হয় মায়েদের আর কি। তা কি আর করা যাবে বন্ধুরা, কিন্তু মানে আমরা তো কারোর শত্রু নই, সবাই মূল স্রোতে ফেরত আসুক। নেশাতুর মানুষেরা রিহ্যাব সেন্টারে পৌঁছে যাক, তারা আবার মূল স্রোতে চলে আসুক, সামাজিকভাবে তারা আবার ঠিকঠাকভাবে বাঁচুক,
এইটুকুই কামনা। কিন্তু তারা এই নেশার সামগ্রী না পেয়ে যথেচ্ছাচার করবে, মানুষের মান ইজ্জত নিয়ে টানাটানি করবে, টাকা পয়সা ছিনতাই করবে, ক্রাইম করবে, এটা তো হতে পারে না, তাই না? তো আজকে যে স্টেপটা নিয়েছি আমি, সেটা আমার নেওয়ার দরকার ছিল এবং আমার মনে হয় আমি ঠিকই করেছি। পুলিশের কাজ পুলিশ করবে, তো যদি তুলে নেন তাহলে আমাকে এটাকে ফোন করে জানাবেন, যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে যাও। তো এখন আপাতত এই তো অবস্থা। দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ